চাকসু নির্বাচন যে হইলো, এখানে যে আইয়ুবুর রহমান যে এজিএস পদপ্রার্থী হয়েছে কিন্তু ছাত্র দলের, তারও কিন্তু একটা ক্লিয়ার ইমেজ ছিল, সে কিন্তু জুলাই যোদ্ধা ছিল। নির্বাচনের আগে তার একটা সবার মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ হয়েছে যে আমি হচ্ছে দলীয় যে রাজনীতি, দলীয় যে বয়ান, সেটা আমি চাকসুতে অ্যাপ্লাই করতে চাই না, আনতে চাই না। সে কিন্তু এটা করছে, ব্যাশিংয়ের রাজনীতিটা করে নাই, এই জন্য কিন্তু সে ভালো কম্পিটিশন দিছে, ওখানে জিতেও আসছে। ছাত্রদলের ভরাডুবি হয়েছে রাকসুতে, কিন্তু বিজ্ঞান সম্পাদক পদে দেখেন শিবিরের কিন্তু এখানে জয় হয় না। একটা স্বতন্ত্র প্রার্থী, সে বিশ্ববিদ্যালয়ে হচ্ছে সায়েন্স ক্লাবের হচ্ছে সহসভাপতি, সেও একটা পরিচিত মুখ ছিল, সেও কিন্তু হচ্ছে শিবিরের সাথে কম্পিটিশন করে সে স্বতন্ত্র হিসেবে, তার কোনো দলীয় ছিল না, মানে একটা ভলান্টিয়ার অর্গানাইজেশন থেকে সে নির্বাচন করে ওখানে বিজয় হয়ে আসছে। আমরা যেমনটি দেখলাম যে দীর্ঘদিন পর কিন্তু রাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো। তো এই নির্বাচনে রাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলে কিন্তু ভূমিধস বিজয়। এটা কি আসলে বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে নতুন কোনো ক্ষমতার ভারসাম্য তৈরি করলো, নাকি ভোটের প্রতিফলন বলে আপনার মনে হয়? রাকসু নির্বাচনে শিবিরের যে ভূমিধস বিজয়, এর পিছনে তো উল্লেখযোগ্য কিছু কারণ আছে। এক নম্বর হচ্ছে যে এর আগে 3টা নির্বাচন হয়ে গেছে, আপনারা জানেন যে ডাকসু, জাকসু আর চাকসু নির্বাচন, ওটার একটা প্রভাব তো অবশ্যই ছিল ওখানে, এটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াইছে ওখানে। আর দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা আপনি বলছেন যে আসলে ক্ষমতার ভারসাম্য কিনা, এটা কথিত আছে যে রাজশাহী ইউনিভার্সিটি আর চট্টগ্রাম ইউনিভার্সিটি শিবির ক্যান্টনমেন্ট বলে ওখানে। প্রথম থেকে এটা আমরা জুলাই পরবর্তী আমরা যেই বিভিন্ন আলোচনা বা বিভিন্ন মাধ্যমে আমরা যেটা জানলাম যে শিবির যদি প্রকাশ্যে আওয়ামী লীগ আমলে শিবির প্রকাশ্যে রাজনীতি করতে পারে নাই, তারপরেও হচ্ছে আমরা এখন জানতে পারলাম যে তাদের আসলে কাজ চলছে ভেতরে ভেতরে, তাদের একটা সেট আপ ছিল এবং কাজ চলছে। সেখানেও তাদের একটা ভালো ফিডব্যাক তারা জুলাই পরবর্তী পেয়েছে। সেটা হলো যে জুলাই অভ্যুত্থানের পরে যে 1 বছর অতিবাহিত হয়েছে, এখানে যে শিবিরের যে উল্লেখযোগ্য কাজকর্ম ছিল, তারা শিক্ষার্থীদের কাছে যে পৌঁছাইতে পারছে, এটার একটা ফিডব্যাক পেয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা কয়েকটা জিনিস আমরা দেখি যে কম্পিটিশন করার জন্য তো যে 2টা প্যানেলের মোটামুটি কম্পিটিশন ছিল, সেটা হলো ছাত্র দলের আর হচ্ছে ছাত্র শিবিরের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যে বাকশাস হয়েছে, ওইটা তো ওইভাবে কম্পিট করতে পারে না কোনো জায়গাতেই। তো এখানে যে ছাত্রদল আসলে ওইভাবে কম্পিটিশনটা তাদের সাথে করতে পারে না। এখানে ছাত্রদলের ব্যর্থতা যতটুকু আছে, তার চেয়ে বড় ব্যর্থতা হচ্ছে পরবর্তী জুলাই পরবর্তী যে রাজনীতি, সেখানে ছাত্রদল আসলে কামব্যাক করার করছে, চেষ্টা করছে, এখনো পর্যন্ত করছে, কিন্তু তাদের কিছু লিগেসি আছে। সেটা হলো যে তাদের মাদার পার্টির যেই হচ্ছে বিএনপির যেই হচ্ছে এই জুলাই পরবর্তী যে বিভিন্ন রকমের কাজকর্ম, বিতর্কিত কাজকর্মের মাধ্যমে তো 17 বছর এইটা আসলে ওই মানুষপট থেকে সরাতে পারে নাই। তারা বিকল্প এখনো হচ্ছে ছাত্রদলকে ওইভাবে ভাবতে পারে না যে তারা হচ্ছে ছাত্রলীগের বিকল্প হয়ে যাবে, এইভাবেই ভাবতেছে তারা আসলে ওই জায়গাটা এখনো দিতে পারে নাই। এই একটা ট্রমা কাজ করছে। আর 2 নম্বর যেটা হলো যে ছাত্রদল 5 আগস্টের পরে ওই যে 1 বছরের যে রাজনীতি ঠিকঠাক করতে পারে নাই। সেটা হলো যে ছাত্রদলের মধ্যে বা বিএনপির মাদার সংগঠনের মধ্যে তাদের তো দলীয় পদ পদবি নিয়ে তাদের মধ্যে গ্রুপিং থাকে, লবিং থাকে, বিভিন্ন জিনিস থাকে। তো আপনি একটা জিনিস খেয়াল করবেন যে 5 আগস্টের পরে ছাত্র শিবিরের যে রাজনীতি, তাদের সাবেক শিবির যারা, তাদের মাদার অর্গানাইজেশন জামাত ইসলামী, তাদের বর্তমান যে সাংগঠনিক যে জনশক্তি আছে, তারা একত্রিতভাবে কিভাবে হচ্ছে তারা বিভিন্ন রকমের কাজগুলো করছে, শিক্ষার্থী বান্ধব কাজগুলো করছে। এখানে তাদের যে ন্যারেটিভ ছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের যে হচ্ছে আধিপত্য, সব মিলে তারা হচ্ছে মানে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করতে পারছে। আর একটা বড় কথা হলো যে আপনি বললেন যে এখানে আরো বড় কারণ হচ্ছে যে আমি যেটা বললাম যে তারা কম্পিটিশন করতে পারে না ছাত্রদল, এটার মূল প্রমাণ হচ্ছে যে আপনি দেখবেন যে রাকসু, চাকসু বা হচ্ছে ডাকসু, যেখানেই বলেন, সম্প্রতি কয়েকটা নির্বাচনের কথা বললে আমি জাকসুতে যখন আব্দুর রশিদ জিতু, উনি কিন্তু সাবেক সমন্বয়ক ছিল, কিন্তু বাকশাসের উনি কোনো পদ পদবি হোল্ড করে নাই, বাকশাসের সাথে তার সংশ্লিষ্টতা তখন ছিল না। তিনি কিন্তু বিপুলভাবে জয়ী হয়েছে। কেন জয়ী হইল? এটার বড় কারণ ছিল যে সে ব্যাশিংয়ের রাজনীতিটা করে নাই, যে শিবিরকে ঠেকাইতে হবে বা অমুকের পরনিন্দা পরচর্চা করতে হবে, অমুক দল বিরুদ্ধে কুৎসা রটনা করতে হবে, এটা করে নাই। সে তার রাজনীতিটা করে গেছে, শিক্ষার্থীদের আদায়ের জন্য, অধিকার আদায়ের জন্য যে রাজনীতি, সেই রাজনীতিতে কিন্তু সে খুব ভালোভাবে করছে ক্যাম্পাসে। এবং শিবিরের সাথে তার কোনো ক্লেশ ছিল না, ছাত্রদলের সাথেও তার কোনো ক্লেশ ছিল না। সে তার রাজনীতিটা করছে, শিক্ষার্থীদের ডোর টু ডোর পড়ছে।
ইভেন দেখেন চাকসু নির্বাচন যে হইলো, এখানে যে আইয়ুবুর রহমান যে এজিএস পদপ্রার্থী হয়েছে কিন্তু ছাত্র দলের, আচ্ছা তারও কিন্তু একটা ক্লিয়ার ইমেজ ছিল, সে কিন্তু জুলাই যোদ্ধা ছিল। এবং নির্বাচনের আগে তার একটা সবার মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ হয়েছে যে আমি হচ্ছে দলীয় যে রাজনীতি, দলীয় যে বয়ান, সেটা আমি চাকসুতে অ্যাপ্লাই করতে চাই না, আনতে চাই না। সে কিন্তু এটা করছে, ব্যাশিংয়ের রাজনীতিটা করে নাই, এই জন্য কিন্তু সে ভালো কম্পিটিশন দিছে, ওখানে জিতেও আসছে। আরও একদম মানে রাকসুতে যেটা ঘটলো যে আম্মার কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা বড় মুখ ছিল রাজশাহী অঞ্চলের, জুলাই অভ্যুত্থানে, জুলাই আন্দোলনে। সে তার সাথে মানে অনেক পুরনো ছিল যে প্রথম থেকেই তার বিরুদ্ধে যে সে শিবিরের বি টিম বা হচ্ছে শিবিরের সাথে তার সংশ্লিষ্টতা ছিল, যে সেটা যদি থেকেও থাকে বা সেটা ছিল, আমরাও জেনেছি যে তার সাথে একসময় শিবিরের হচ্ছে সম্পর্ক ছিল। কিন্তু সে কিন্তু এত কিছুর পরেও শিবিরের বিরুদ্ধে ওই ধরনের যে মানে আগ্রাসী যে আগের যে ছাত্রলীগের যে বয়ান, এগুলো কিন্তু দেয়নি। সে তার রাজনীতিটা করছে। সে কিন্তু ছাত্রদল, ছাত্র শিবির বা অন্য কারোর পিছনে গিয়ে লাগতেও যায় না, এই কথা ওই কথা এইভাবে বলতেও যায় না। সে তার রাজনীতিটা করছে, শিক্ষার্থীদের অধিকার আদায় কিন্তু তার সর্বোচ্চ স্যাক্রিফাইস আমরা দেখছি ক্যাম্পাসে, কোটা বিরোধী থেকে শুরু করে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে সব জায়গায়। সে দেখেন মানে শিবিরের যে রেজা, তিনিও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিলেন, কিন্তু সে শিবিরের প্যানেল থেকে জিএস প্রার্থী হয়েছে। আম্মার কিন্তু হচ্ছে স্বতন্ত্র থেকে হয়েছে। তারপরে তাদের ভোটের ব্যবধান কিন্তু অনেক। এবিএন দেখেন ছাত্রদলের ভরাডুবি হয়েছে রাকসুতে, কিন্তু তারা হচ্ছে এই যে দেখেন জাতীয় দলের যে নারী ফুটবল দলের যে হচ্ছে অধিনায়ক ছিল যে নার্গিস আক্তার, তিনি কিন্তু হচ্ছে ক্রিয়া সম্পাদক পদে ছাত্রদলের প্যানেল থেকেই মানে বিজয় হয়ে আসছে। এটার কারণ কি, যে তার হচ্ছে ইয়েটা ছিল, স্ট্রেংথ ছিল, তার সেই কম্পিটিশন করার যোগ্যতাটা ছিল, তার সেই ক্যাপাসিটিটা ওখানে ছিল, শিক্ষার্থীরা সেটা দেখছে। বিজ্ঞান সম্পাদক পদে দেখেন শিবিরের কিন্তু এখানে জয় হয় না, একটা স্বতন্ত্র প্রার্থী, সে বিশ্ববিদ্যালয়ে হচ্ছে এই সায়েন্স ক্লাবের হচ্ছে সহসভাপতি। সায়েন্স ক্লাব আমাদের ইউনিভার্সিটিতে প্রমিনেন্ট একটা সংগঠন, যে বিজ্ঞানের বিভিন্ন নিয়ে কাজ করে, অনেক আগে থেকেই করে। সেও একটা পরিচিত মুখ ছিল, সেও কিন্তু হচ্ছে শিবিরের সাথে কম্পিটিশন করে সে স্বতন্ত্র হিসেবে, তার কোনো দলীয় ছিল না, মানে একটা ভলান্টিয়ার অর্গানাইজেশন থেকে সে নির্বাচন করে ওখানে বিজয় হয়ে আসছে। সে বিজয় হওয়ার কারণ কি, তার মধ্যে ওই যে কম্পিটিশন করার যে যোগ্যতাটা ওইটা ছিল, তার যে পদ, সেই পদের সাথে তার মানে যে তার যে কাজকর্ম, তার যে বিগত দিনের অভিজ্ঞতা, ওইটার মিল ছিল, শিক্ষার্থীরা সেটা বেছে নিছে। তা আমি বলবো যে শিবিরের যে ভূমিধস বিজয় রাজশাহী ইউনিভার্সিটিতে, এটা যে আদর্শ বা মানে সামাজিক বা ক্ষমতার ভারসাম্য, আমি এটা বলতে চাই না। এটা যদি কিছুটা হইলেও যদি সত্য হয়, সবচেয়ে বড় সত্য হইলো যে শিবিরের সাথে কম্পিটিশন করার মতন রাজনীতিটা, মানে কম্পিটিশন করার মতো যে প্যানেল ছাত্রদলের ছিল, ওরা করতে পারে না। দেখেন ছাত্রদল শিবিরের যে ভিপি, সে ভোট পাইছে হলো 12,000, 12,500-এর বেশি, 12,687 মতো, আর ছাত্রদলের ভিপি 3,000। কল্পনা করা যায় এটা কত 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 এবার দেখেন এজিএস পদে শিবিরের যে এজিএস পদে সে 500 কোটায় ভর্তি হয়েছে, এরকম একটা বিতর্ক ছিল। সে 5,951 মতো ভোট পেয়েছে, এবং তার যে নিকটতম প্রতিনিধি সে ছাত্রদলের এশা, জাহিন বিশ্বাস এশা, সে কিন্তু প্রচন্ড কম্পিটিশন করছে ভিপির সে, তারপরে হচ্ছে জিএস এর সে ছাত্রদলের যারা কম্পিটিশন, তাদের চেয়ে বেশি ভোট পেয়েছে সে। আচ্ছা, তাহলে আরেকটু যদি জানতে চাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন প্রচলিত ছাত্র রাজনীতির বাইরে গিয়ে বিকল্প প্যানেলের প্রতি আস্থা দেখালো, এবং এটা কি সামাজিক বা আদর্শিক বার্তা কি হতে পারে বলে কি মনে হয়? সেই আবার ওই আগের কথাই ফিরতে হয় আমাকে, যে আপনি সামাজিক, আদর্শিক বা বিকল্প, 5 আগস্টের পরের রাজনীতিটাই বিকল্প, এটা বিএনপি বুঝতে পারেনি। কয়েকদিন আগে এক টকশোতে হচ্ছে একজন যে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস একজন সদস্য, উনি বলতেছিল যে এই মিরপুরে জামাতের একজন এমপি প্রার্থী হলো, ক্যাম্পেইন করতেছিল। তো ক্যাম্পেইনে হচ্ছে যাদের কাছে ক্যাম্পেইন করতে ভোট চাচ্ছিল, তারা বলতেছিল যে আমরা তো ঢাকার বাসিন্দা না, আমাদের এখানে আমরা কেউই হচ্ছে ভোটার না। তো ওই যে হচ্ছে যে জামাতের যে এমপি প্রার্থী ছিল, সে বলতেছিল যে এটা কোনো সমস্যা না, আপনারা হচ্ছে আপনাদের গ্রামের যারা আছে, আপনারা গ্রামের আপনার এলাকায় যে আমার দলের যে প্রার্থী, আমি তার হয়ে আপনাদের কাছে ভোট চাচ্ছি। এই যে বাস্তবতা, এখানে বিএনপি ছাত্রদল অনেক বেশি পিছিয়ে। কারণ
শিবির ভালো করার পেছনে কয়েকটা কাজ করছে, কয়েকটা জিনিস কাজ করছে। একটা হচ্ছে তাদের সম্মিলিত প্রয়াস, তাদের মাদার অর্গানাইজেশন, তাদের সাবেক যে হচ্ছে নেতা কর্মীরা ছিল, বর্তমান যে সংগঠন ছিল, তাদের যে একটা কোলাবোরেশন, তাদের যে একটা সম্মিলিত প্রয়াস, তারা ওইটা দেখাইতে পারছে। সব বিশ্ববিদ্যালয়ে যে শিবিরের প্রার্থীরা ছিল তাদের মানে কি ছিল, শিক্ষার্থীদের ইন্টারভিউ যখন আমরা নিয়েছিলাম বা আমরা দেখছিলাম, তখন দেখা গেলো যে তাদের ব্যবহার সুন্দর, তারা ক্লাসের রাজনীতি চায় না, শিক্ষার্থীদের হচ্ছে অধিকার আন্দোলন বা অধিকার আদায় বা শিক্ষার্থীদের যে হচ্ছে চাহিদা ওগুলো পূরণের জন্য তারা কাজ করতেছে। বিএনপি, আপনি একটা জিনিস দেখেন যে ছাত্রদলের আর একটা বড় সমস্যা যেটা ছিল যে প্রত্যেকটা ক্যাম্পাসেই দেখবেন যে ছাত্রদলের সভাপতি বা সেক্রেটারি যে বা অন্তত নির্বাহী পরিষদে যারা ছিল তারা একজনও হচ্ছে ইয়েতে যায়নি, মানে বিপি বা জিএস বা এজিএস ওই রকম প্রার্থী হইতে পারেনি। দু একটা জায়গায় একজন মানে আছে, ব্যতিক্রম আছে। তো সেখানে হয়েছে কি, আমরা ঢাকা ইউনিভার্সিটিতে শুনছি যে হচ্ছে ছাত্রদলের যে সভাপতি ছিল সে হচ্ছে আবিদের পক্ষেও ভাবে কাজ করে না, এটা একটা অভিযোগ ছিল। এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি বলেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটিতে আপনি দেখেন যারা হচ্ছে এই যে বর্তমান বিপি জিএস প্রার্থী হয়েছে বা এদেরকে, আমার তো সেশন ছিল 17-18, আমি প্রেস ক্লাবের সভাপতি ছিলাম, তখন আমি এদেরকে কাউকেই হচ্ছে ওইভাবে হচ্ছে রাজনীতির মাঠে দেখিনি। যাদেরকে দেখছি রাহি ভাই বা অন্য যারা আছে তারা কিন্তু কেউই হচ্ছে এখানে মানে এই রাকসু নির্বাচন করতে পারে না, কারণ তাদের ছাত্রত্ব নিয়ে প্রশ্ন ছিল বা ছাত্রত্ব করতে পারে না। তারা যে হচ্ছে এই মানে বর্তমান যে এই প্যানেল আছে, প্যানেলের হয়ে কাজ করছে বা ওইভাবে কাজ করছে, এইটারও তো বিশ্বাস হচ্ছে মানে এইটারও হচ্ছে মানে কেউ দিতে পারে না, নিশ্চয়তা কেউ দেয় না, কারণ কিছু কিছু জায়গায় এরকম ছিল, কারণ তাদের মধ্যে তো দলীয়, কিন্তু শিবিরের মধ্যে কিন্তু এটা নেই। শিবিরের হচ্ছে সাবেক হোক, বর্তমান হোক বা অন্য যেই হোক, বা হচ্ছে একজন হয় না আরেকজন বিপি হয়েছে, আরেকজন জিএস ক্যান্ডিডেট হয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারি আরো ছোট পদে পাইছে, এটা নিয়ে তাদের কোনো নেই, এটা নিয়ে তাদের কোনো হেরেক নাই। তারা সম্মিলিতভাবে যে প্রয়াসটা করছে এটা, তাই ওইটা আদর্শিক বা সামাজিক, এটা তো একটা থাকবেই। তবে আমি বলবো যে ছাত্রদলের অবশ্যই এবং বিএনপির অবশ্যই হচ্ছে 5 আগস্টের পরের যে রাজনীতি, শিক্ষার্থী এবং দেশের মানুষের যে মোটিভ, যে তারা যে আপনি দেখেন আব্দুল কাদের ভালো করতে পারলো না কেন, আম্মার কেন ভালো করলো, জিতু কেন ভালো করলো? আব্দুল কাদের তো সবচেয়ে বড় ফেস ছিল জুলাই আন্দোলনের, তাই না? জিতু এবং আম্মার ভালো করার কারণ কি ছিল? তারা ব্যাশিংয়ের রাজনীতি করে নাই, সংকীর্ণ মনতা দেখায় নাই, যার প্রাপ্য তাকে বুঝাই দিছে যে অমুকে আমাদের সহযোগিতা করছে, তারা ছিল এবং তারা হচ্ছে ওপেনেই এগুলো বলতো, এবং তারা ছাত্রদের কাছাকাছি গেছে, তাদের রাজনীতিটা করছে। কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাকশাল যেটা হয়েছে, গণতান্ত্রিক ছাত্র সংসদ, তারা তাদের নেতৃত্ব ভালো না করার পেছনে হলো এইটা দিয়ে মেসেজটা ক্লিয়ার। ছাত্ররা, বর্তমান যে ছাত্র সমাজ, যে জেনজি জেনারেশন, তারা ব্যাশিংয়ের রাজনীতি, ওই যে বস্তা বসা যে ন্যারেটিভ, এই ন্যারেটিভে আর বিশ্বাস করে না। তাহলে কি মনে হয় যে এটা কি মানে তাদের বিজয়টা কি কোনো নতুন সংঘাতের সূচনা করতে পারবে কিনা, বা গণতান্ত্রিক চর্চা পুনরুজ্জীবন করতে পারবে কিনা? এইটা নির্ভর করে যে এখন তো প্রমিনেন্ট যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো, 4টে বিশ্ববিদ্যালয়, সেখানে মোটামুটি তারা ভূমিধস বিজয়ী বলবে, 21 সন আধিপত্য বলা যায়। সেখানে তারা হচ্ছে শিক্ষার্থীদের কাছে আগে যেভাবে হচ্ছে মানে নির্বাচনের আগে তারা যেভাবে শিক্ষার্থীদের কাছে গেছে, তাদের অধিকারগুলো শুনছে, তাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছে, সমস্যাগুলো শুনছে, সেটা একটা বড় ফ্যাক্টর যে তারা এই তাদের প্যানেল বিজয় হওয়ার পরে তারা শিক্ষার্থীদের সাথে কেমন আচরণ করবে। তাদের তো রিউমার ছিল আগের যে তারা হচ্ছে হিজাব বা হচ্ছে শিক্ষার্থীদের মানে ওই নামাজ পড়া, অন্য যে বিষয়গুলো নিয়ে তারা ফোর্স ক্রিয়েট করতো। ক্যাম্পাসে যে একটা মাল্টিডিসিপ্লিনারি যে একটা জনগোষ্ঠী আছে, যে কালচারাল যে একটা ডাইভার্সিটি আছে, এটা তারা ধরে রাখবে কিনা, বা তাদের আদর্শটা সবার উপর চাপায়। আমরা তো শুনছি যে শিবিরের কেন্দ্রীয় যে নেতৃত্ব আছে তারা হচ্ছে বলতেছিল যে না, আমরা এই ছাত্র সংসদগুলা এখানে কারো দলীয় এজেন্ডা, কারো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জায়গা না, এটা ছাত্রদের হচ্ছে। এইটা যদি তারা রক্ষা করতে পারে, আর সবচেয়ে বড় কথা হইলো যে তারা এখন যে রাজনীতিটা দেখাচ্ছে, যে সবাইকে নিয়ে চলার যে একটা রাজনীতি, তারা এই 5 আগস্টের পরের থেকে গেল 1 বছর মানে এই ছাত্র সংসদগুলো নির্বাচনের আগ পর্যন্ত তারা যেটা দেখায় আসছে, সেটা যদি কন্টিনিউ থাকে, ছাত্র দলের সাথে তাদের সম্পর্কটা কেমন হবে, বৈষম্য বাকশাস যা অন্য যে সংগঠনগুলো আছে বা বাম সংগঠনগুলো আছে, তাদের সাথে তারা কি রিয়াকশনারি পলিটিক্সে যাবে, নাকি এই যে 5 আগস্টের পরে যে তারা যে রাজনীতি দেখেছে না
তারা হচ্ছে যে সবাইকে নিয়ে কাজ করতে চায় বা সবাইকে সাথে রেখেই কাজ করতে চায়, এইটা যদি হচ্ছে তারা এই নির্বাচনের পরেও যদি তারা ওইভাবে দেখাইতে পারে, আমার মনে হয় যে সংঘাতের রাজনীতি। আর সংঘাতের রাজনীতি এইটা আমি বলি যে শিবিরকে যে ছাত্ররা একটা বিশ্বাসের জায়গা, শিক্ষার্থীরা যে একটা বিশ্বাসের জায়গা দিছে সবগুলা ছাত্র সংসদে, এটা আমি বলি যে তাদের জন্য এসিড টেস্ট, তাদের জন্য বড় পরীক্ষা। তারা যদি তাদের ওই ইশতেহার এবং তাদের যে কমিটমেন্ট ওটা বাস্তবায়ন করতে পারে, তাহলে তারা ধারাবাহিকতা রাখতে পারবে। আর যদি না রাখে তাহলে তারা আস্থা করে মানে নিক্ষেপ হবে। তারা আগামী 20-30 বছরও কোনোদিন হচ্ছে দাঁড়াইতে পারবে না এই যে সংসদে শিক্ষার্থীদের আস্থা। যদি আমি জানতে চাই যে ছাত্রদল, বামধারা যেগুলো আপনি বলছিলেন একটু আগে, এগুলো কি স্বতন্ত্র প্রার্থীদের সীমিত সাফল্য, এটা কি তাদের সাংগঠনিক দুর্বলতার প্রতিফলন কিনা বা ভোটের কৌশলগত ব্যর্থ কিনা? সেটাই তো বললাম যে ছাত্রদলের আসলে ওই 5 আগস্টের পরে যে 1 বছরের যে রাজনীতি, এখানে যোজন দূরে আছে শিবিরের থেকে। তারা এটা করতে পারেনি, তারা সম্মিলিতভাবে করতে পারেনি। একটা জিনিস আপনি দেখেন যে বিশ্ববিদ্যালয়ের হচ্ছে ছাত্রদলের ভিভি ক্যান্ডিডেট, এজিএস ক্যান্ডিডেট যখন ঘোষণা হয়েছে তারপরও রাজনীতি শুরু করছে শিক্ষার্থীদের যা। কিন্তু শিবিরের রাজনীতি 5 আগস্টের পর থেকেই শুরু হয়ে গেছে। তাদের দলীয় যে সমন্বিত যে প্রয়াস, ওইটা তারা কে প্রার্থী হবে, কাকে দিবে, এগুলোর কোনো দরকার নেই। তারা হচ্ছে যে তাদের দলের যে আছে মোটিভ, তাদের যে এজেন্ডা আছে, তাদের দলীয় যে পারপাস আছে, সেটার জন্য, সেটা শিক্ষার্থীদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য, তাদের কাছে যাওয়ার জন্য, এখানে কে ভিপি হবে, কে জিএস হবে, কে জিএস হবে, এইটা কিন্তু তারা হচ্ছে দেখে নেয়। কিন্তু ছাত্রদলের ক্ষেত্রে হয়েছে কি, ছাত্রদলের ক্ষেত্রে কিন্তু এটাই হয়েছে যে আমি কিছুক্ষণ আগে একটা উদাহরণ দিয়েছিলাম যে মিরপুরের জামাতের প্রার্থী বলতেছে আমার এলাকায় যে এমপি প্রার্থী তার হয়ে আমি ভোট চাচ্ছি। এটা কি বিএনপিতে সম্ভব? কখনোই সম্ভব না। তারা তো মানে এমপি ক্যান্ডিডেট ঘোষণা হওয়ার পর তারা নামবে। অবশ্য এই জামাতের যে রাজনীতি দেখেন 5 আগস্টের পর থেকেই তারা ডোর টু ডোর গিয়ে ভোট চাওয়া শুরু করছে। তাহলে আপনি বামধারা ও স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে কি বলবেন? স্বতন্ত্র প্রার্থীরা আমি বলবো যে এখানে স্বতন্ত্র প্রার্থী যারা এখানে জিতে আসছে তার সবাই হচ্ছে যোগ্যতা সম্পন্ন। একজনকে আপনি ঠেলে দিতে পারবেন না। সেটা ডাকসু হোক, ডাকসুতে অনেকেই স্বতন্ত্র হয়ে জিতে আসছে, অন্য প্যানেল থেকেও জিতে আসছে। এই জাকসুতেও তাই হয়েছে, চাকসুতেও তাই হয়েছে, এবং সর্বশেষ রাকসুতেও 2-1টা উদাহরণ তো আমি দিলাম আপনাকে, যেমন নার্গিস, তারপরে এই যে তোফায়েল, তারপরে হচ্ছে এশা আপু যে কম্পিটিশনটা করছে, এরা কিন্তু সবাই হচ্ছে ছিল, যোগ্যতা সম্পন্ন ছিল। আম্মার, এরা কিন্তু শিক্ষার্থীদের মানে যে হচ্ছে নেতৃত্ব, শিক্ষার্থীদের হয়ে যে রিপ্রেজেন্টেশন, সেটা তারা দিতে পারছে। সেটা আমি তাদের বলবো যে পার্সোনাল যোগ্যতা। এবং এইটাই প্রমাণ করে যে শিবির আসলে যে ভূমিধস জয়, শিবিরের সাথে যদি এইরকম প্রমিনেন্ট ক্যান্ডিডেট যারা যোগ্যতা সম্পন্ন এইরকম একটা প্যানেল যদি আসতো, আমার মনে হয় শিবির আরো বেশি কোণঠাসা হইতো। ছাত্রদল ওই রাজনীতিটা করতে পারে না 5 আগস্টের পরে। আমি বলবো যে ছাত্রদল এখান থেকে আবার শুরু করুক। আরেকটু যদি বলি যে নারী শিক্ষার্থীদের 6টি হলে ইসলামী ছাত্রী সংস্থার প্রার্থীদের জয়, এটা কি আসলে শিক্ষাঙ্গনে ধর্মীয় আদর্শ ভিত্তিক রাজনীতির উত্থানের কোনো ইঙ্গিত দিচ্ছে কিনা? এটা পুরোপুরি ওইভাবে সঠিক না। এটা হলো যে আমরা তো তখন ক্যাম্পাসে সাংবাদিকতা আমি যখন করছি, তখন তো ছাত্রলীগের আমল ছিল, আওয়ামী লীগের আমল ছিল, ছাত্রলীগের একচ্ছন্ন আধিপত্য ছিল সবগুলা হলেতেই, মেয়েদের হল, ছেলেদের হল, সব হলেই হচ্ছে এই একটা ছিল। তখন আমরা দেখছি যে হচ্ছে ছাত্রলীগের যে নেত্রীরা ছিল তারা কিভাবে হচ্ছে ডমিনেট করছে অন্য সাধারণ শিক্ষার্থী যারা, ছাত্রী যারা ছিল। এবং হলগুলাতে কিন্তু এই চর্চাটা মেয়েদের হলে কম ছিল, কিন্তু ছিল। এখন কথা হচ্ছে যে মেয়েরা তো ধরেন রাজনৈতিকভাবে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির কথা এটা এইভাবে বলা উচিত না, তারপরে রাজশাহী ইউনিভার্সিটি বা অন্য ইউনিভার্সিটিতে তুলনামূলকভাবে মেয়েরা একটু রাজনীতিক সচেতন বা এই দিকে হলো মানে খুব কম ছাত্রীরাই হচ্ছে আসার চেষ্টা করে। তারা পড়াশোনা করতেছে, পড়াশোনার ওই ইয়ের মধ্যে থাকতেছে। তো এখানে এই যে শিবিরের যে তারা যে প্যানেলটা দিতে পারছে এবং যে তা ওই বিগত যে 1 বছরের রাজনীতি, এবং এখানেও সেই একই কথা আসবে যে ছাত্রদল হচ্ছে ওইটা প্রমাণ করতে পারে না যে না, তারা ছাত্রলীগের যে রাজনীতি না করার পেছনে সবচেয়ে বড় কারণ ছিল হচ্ছে তাদের মাদার অর্গানাইজেশন বিএনপির যে 5 আগস্টের পরে যে বিচ্ছিন্নভাবে তাদের রাজনীতি, লোকাল পলিটিক্স এবং অন্য অন্য জায়গায় যেমন দখল, চাঁদাবাজি, বিভিন্ন অভিযোগ আছে না, প্রত্যেকটা অভিযোগই তো
মানে এভাবে আসছে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংবাদ মাধ্যম সব জায়গায় কিন্তু এই অভিযোগগুলো আসছে। এইটা হলো ভীতির কারণ ছিল। এখানে ছাত্রদলের যে একক দায় এটা আমি দিতে চাই না। আচ্ছা। এবং তাদের উপরে হচ্ছে আমি বলবো যে ছাত্রদল, বিএনপি থেকে ছাত্রদলকে যারা হচ্ছে অভিভাবকের জায়গা থেকে দেখে পরামর্শ দেয়, তাদের এই জায়গাটা অবশ্যই ভাবতে হবে। আচ্ছা। এবং তাদেরকে ওই আগামী পুরনো যে ন্যারেটিভ, ছাত্রলীগ যে ন্যারেটিভ দিত অন্যান্য শিক্ষার্থীদের ডমিনেন্ট করার জন্য, এই ন্যারেটিভ অবশ্যই এখান থেকে বের হয়ে আসতে হবে। এইটার কোনো বিকল্প নেই। যদি না আসতে পারে তাহলে হচ্ছে এভাবেই হচ্ছে প্রতিটা ক্যাম্পাসেই তাদের ভরাডুবি হবে। এবং তাদের নেতৃত্ব এই যে আদু ভাই বা এরকম যে অভিযোগগুলো আছে এখান থেকে বের হয়ে আসতে হবে। এবং আমি বলি যে ছাত্রদল এবং বিএনপির সবচেয়ে বড় মানে এই যে যতটুকু কম্পিটিশন করতে পারছে, এটা সবচেয়ে বড় ক্রেডিটটা আমি তাদেরকেই দিতে চাই, যারা এই ধরনের রানিং ছাত্র, যারা অন্তত হচ্ছে পরিচিত মুখ ছিল, জুলাই অভ্যুত্থান বলুক বা তার পরবর্তী বলুক, এদেরকে নির্বাচিত করছে। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।